বাস্তব জিনের নিজ চোখে ভূত পেত বা জিন দেখা একজন মানুষের সাথে দেখা করার ইচ্ছে আমার দীর্ঘদিনের। আজ হঠাৎ এমন একজন মানুষ যে কিনা 6টা জিন পোষে তার সাক্ষাতে পেয়ে তাই মনটা আমার উত্তেজনায় ভরে উঠল। আমি কণ্ঠে প্রচণ্ড আগ্রহ ফুটিয়ে তোলে সামনে বসে মহিলাটিকে জিজ্ঞেস করলাম, আপনার জিনগুলো কি আপনার সঙ্গে থাকে? মহিলাটি শুধু মুচকি হাসল, কোনো উত্তর দিল না। এমন সময় তার অদূরে একটা পাখির খাঁচার দিকে আমার চোখ পড়ল। খাঁচার অদূরে দেখতে 6টি একদম দবদবে সাদা পাখি একটা আরেকটার সঙ্গে গা লাগিয়ে শুয়ে আছে। আমার সমস্ত শরীর জুড়ে একটা অদ্ভুত পলক বয়ে গেল। আমি খাঁচার দিকে একটু এগিয়ে গেলাম। আমার উপস্থিতিতেই যেন পাখিগুলো একটু নড়ে উঠল। এরপর 6টি পাখি একসঙ্গে মাথা তুলে আমার দিকে তাকালো। তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে কী ছিল আমি জানি না। আমি যেন একটা ধাক্কা খেয়ে পিছিয়ে এলাম। উফ বলে আর্তনাদ বেরিয়ে এলো গলা দিয়ে। মহিলাটির দিকে তাকাতে দেখলাম তার মনে এবং মুখে এখনো চাপা হাসি লেগে রয়েছে। মহিলাটিকে দেখে এই প্রথম আমার সামান্য ভয় করতে লাগলো। বিকেল আর সন্ধ্যার মধ্যে লঞ্চের ভেতর এবং বাইরে পরিবেশটা কেমন অদ্ভুত লাগলো। আমি ব্যাগটা কাঁধে তুলে মুচকি হেসে বললাম, আমি একটু ছাদে যাচ্ছি, আপনার কিছু লাগবে? মহিলাটি বলল, না বাবা। জুতো হাতে করে 10 থেকে 12 জন ঘুমন্ত মানুষের পাশ কাটিয়ে ছাদের সিঁড়ির কাছে পৌঁছালাম। লঞ্চ ভর্তি মানুষ। ঢাকায় পৌঁছতে আরো 6 ঘন্টা লাগবে সম্ভবত। ছাদে ইঞ্জিনের ভয়ানক বাজে শব্দ বাদে আর সব কিছুই সুন্দর। ঢাকা আগামী এই লঞ্চে উঠেছি 2 ঘন্টা হবে। এর মধ্যে একমাত্র সেই মহিলাটি ছাড়া আর কোনো বা কারো সঙ্গে পরিচিত ঘটেনি। আমি সাঁতার না জানলেও নদী ভালোবাসি, তাই লঞ্চে উঠতে গন্তব্যস্থান পৌঁছানো পর্যন্ত ছুটোছুটির ভেতর থাকি। একবার এক মাথা থেকে ও মাথা ছাদ, লঞ্চের সামনের খোলা অংশ, লঞ্চে ওঠার পর দোতলার একটা অংশ হেঁটে যাচ্ছিলাম পিছনের দিকে। চাদর পাড়ি বিছিয়ে প্রায় পুরো জায়গাটা ভর্তি হয়ে গিয়েছিল। এমন সময় চোখ গেল সেই মহিলার দিকে। একটা ছাদে চুপচাপ বসে আছে। আমাকে দেখে হয়তো ভেবেছিল আমি বসার জন্য জায়গা খুঁজছি, তাই আমাকে আহ্বান করে নিঃসংকোচে বসতে বলল। আমিও বসে পড়ে তার সাথে আলাপ করলাম। ব্যাগ রাখার জন্য একটি জায়গাও খুঁজছিলাম। তাছাড়া সন্ধ্যার পর শীত পড়লেও আরাম করে বসার জায়গাও পাওয়া যাবে, যদি না তার সাথে অন্য কোনো মানুষ থাকে। টুকটাক আমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করলেন তিনি, কোথা থেকে এসেছি, কি কাজ করি, বাড়ি কোথায় ইত্যাদি। কিন্তু সেই পর্যন্ত সত্যি আমার চোখে কোনো পাখির খাঁচার চোখে পড়েনি। মহিলাটির সম্পর্কে যখন জানতে চাইলাম তখনই তিনি অদ্ভুত কথাবার্তা শুরু করলেন। তিনি বললেন তার আপন কেউ বেঁচে নেই, তবে জিন তাড়ানোর তার অদ্ভুত অলৌকিক ক্ষমতা আছে। এক হুজুর গ্রামে এসে তার সেই অদ্ভুত শক্তির পরিচয় পেয়ে তাকে ঢাকায় আসার আমন্ত্রণ করে। সেখানে তার একটা ব্যবস্থা করে দেবেন। তারপর তার জিন তাড়ানোর নানান ঘটনা, গ্রামে তার কত প্রভাব ইত্যাদি আমাকে শোনাতে লাগলেন। অবস্থা আর আমি অবিশ্বাস লাগলেও আগ্রহ করে আমি তার সমস্ত কথা শুনে গেলাম। এক পর্যায়ে আমার ধারণা হলো তিনি অপ্রকৃতির, না হলে এত বিশ্বাসের সাথে এই সব কথা আজ পর্যন্ত কারো শোনায়নি। তাছাড়া নানান ঘটনা, গ্রামে তার কত প্রভাব ইত্যাদি আমাকে শোনাতে লাগলেন। অবস্থা আরও অস্বাভাবিক লাগলেও আগ্রহ করে আমি সমস্ত কথা শুনে গেলাম। এক পর্যায়ে আমার ধারণা হলো তিনি অপ্রকৃতিক, নাহলে এত বিশ্বাসের সাথে এসব কথা আজ পর্যন্ত কাউকে শোনাবে না। বিশ্বাসের সাথে এসব কথা আজ পর্যন্ত কারো কাছে শুনিনি। আমি কিছুটা কৌতূহলী অবশ্যই হলাম তার কথা শুনে, এবং শেষে তিনি গর্বের সাথে বললেন তিনি নিজে 6টা জিন পালন ঠিক করে। মুহূর্তে হঠাৎ অদূরে খাঁচা বন্দি 6টি অদ্ভুত পাখি দেখে
তাই আমার মন একটু আতঙ্কিত হলো এবং এক প্রকার পালিয়ে চলে এলাম তার কাছ থেকে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ হবে। হঠাৎ একটু ঝড়ে নিচে তাকাতে দেখলাম কতগুলো পাখি যেন নিচ থেকে বেরিয়ে উপরে আসছে। আশ্চর্য, তাদের গতি তেমন দ্রুত না হওয়ার সম্পুষ্টগুলোতে পারলাম 6টি সাদা পাখি। মহিলাটির পাশে খাঁচার ভেতর যেগুলো দেখেছিলাম ওগুলোই চিনতে পারলাম। এরপর আর একটা কমলা রঙের পাখি নিচ থেকে উঠে এলো। 7টি অদ্ভুত পাখি কিছুক্ষণ লঞ্চের উপর চক্করে কেটে দূরে কোথাও চলে গেলাম। ভেতরে এক অদ্ভুত শিহরণ অনুভব করলাম। কিছু যেন একটা ঘটে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলাম আমার মতো আরো অনেক মানুষ অবাক হয়ে উপরে তাকিয়ে পাখিগুলো দেখছে। আমি দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামলাম। এতক্ষণে লঞ্চের সমস্ত বাতি জ্বলছে। মহিলাটি যেখানে বসেছিল ওখানে তাকিয়ে দেখলাম পারলাম মহিলাটি নেই। খাঁচার ভেতরে পাখিগুলোও নেই। শুধু একটা শূন্য খাঁচা আর শূন্য চাদর পড়ে আছে। আবার মানুষজন টেঙিয়ে সেখানে পৌঁছালাম। কৌতূহল চোখ দিয়ে চারপাশে দেখে কোকড়া চুলো হীন বয়সের মহিলাটিকে খুঁজতে লাগলাম। না দেখতে পেয়ে উত্তেজনায় আমার সারা শরীর কাঁপতে লাগলো। আমি হতহত হয়ে পুরো লঞ্চ ছুটে বেড়ালাম। নিশ্চিত সেই মহিলাটিকে আর খুঁজে পাওয়া যাবে না। যেন পাগলের মতো পুরো লঞ্চ জুড়ে তাকে খুঁজে বেড়ালাম। লঞ্চের অবস্থার তো খুব কম মানুষই হয়তো ছিল যাদের মুখের উপর আমি একবার অন্তত তাকিয়েনি। শেষে আবার সেই চাদর আর খাঁচার কাছে ফিরে এলাম। মাথা কিছুটা ঠান্ডা হতে পাশের চাদর থেকে বসা এক লোক জিজ্ঞেস করলো, এই যে আঙ্কেল, এখানে যে একটি মহিলা বসেছিল সে কোথায় গেছে বলতে পারবেন? লোকটা ঘুম জড়ানো চোখে একটু স্বাভাবিক করে উত্তর দিলেন, কি জানি, একটু আগেও তো এখানে দেখেছিলাম। এরপর চোখ লাগলে দেখছিলাম আপনার কিছু নিয়ে ভাগছে নাকি? আমি উত্তরভাবে না বললাম। সেই চাদরে ঝিম মেরে বসে রইলাম। ততক্ষণ কে জানে। তারপর একটা লোক ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমার অনুমতি ছাড়াই পাশে বসলো। তারপর কণ্ঠ কিছুটা জোরালো করে বলল, আমি আগে সন্দেহ করেছিলাম মহিলাটা জিন। আমি বিস্তারিত হয়ে তাকে দিকে তাকালাম। আমার পাশের লোকটার দিকে মনোযোগ দিল। জিন শব্দটা শুনে যেন উৎসুক দৃষ্টিতে চারপাশের অনেকগুলো চোখ লোকটার মুখের দিকে স্থির হলো। লোকটা বলল, আমি লঞ্চে ওঠার পর এই দিকে ফাঁকা জায়গা দেখিয়া চলে আসিলাম। আমি স্পষ্ট দেখলাম এই জায়গাটা ফাঁকা, খালি। একটু দিকে ঘোরা, ব্যাগ থিকা চাদর বের করে এই দিকে তাকাইলাম আর দেখি চাদর পাইতা নিয়ে বসে আছেন। আমার দিকে তাকাইতেই সালাম দিয়ে 1 সেকেন্ডের কই থিকা আইলো, কিছু মাথায় ঢুকলো না। এরপর ওইখানে চাদর পাতাইলাম। সারাক্ষণই মহিলাটার উপর নজর রাখলাম মনে হইল। কই থেকে আইলো, কিছু মাথা ঢুকলো না। এরপর ওইখানে চাদর পাতাইলাম। সারাক্ষণই মহিলাটার উপর নজর রাখলাম মনে হইল। পাগলি নাকি, একলা একলা কথা কয় ফাঁকা চাদর দিকে তাকাইয়া। এরপর হঠাৎ কই রাই ঘুমিয়ে চোখ বন্ধ হইয়া গেল। চোখ খুইলে দেখি ওখানে কেউ নাই। শূন্য থিকা আইসা শূন্য মিলাই গেল। এতটুকু বলেই লোকটা কেমন যেন কেঁপে উঠল। আমার উত্তেজনা আরো বেড়ে গেল। আমিও সমস্ত ঘটনা শুরু থেকে এই পর্যন্ত গলা কিছুটা চওড়া করে বলে গেলাম। লোকটা সব সময় ফাঁকা খাঁচা দেখলো। আমি সেখানে 6টা অদ্ভুত পাখি দেখেছিলাম এবং শেষে ছাদ থেকে 7টি পাখি উড়ে যেতে দেখি। এবার সবাই যেন দুইয়ে দুইয়ে 4 মেলাতে লাগলো। অনেকেই দরুদ পড়া শুরু করলো। নিশ্চিত হয়ে কয়েকজন ঘোষণা করলো, ওটা জিন না হয়ে যায় না। এক বয়স্ক লোক বলতে শুরু করলো, এটা নাকি অস্বাভাবিক কিছু না। এসব লঞ্চের অনেক লোহার অংশ পুরাতন জাহাজ থেকে লাগানো হয়। জাহাজে এমন লোহাও আছে যা কিনা কয়েকশো বছর পুরনো। ওইসব জাহাজে আগেকার দিনে সমুদ্রে চলত। ঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাস, নানা বিপদে আশঙ্কা থাকতো জাহাজে। তাই অনেক নাবিক নাই জিন কিনা কয়েকশো বছর পুরনো এসব জাহাজের আগেকার দিনে সমুদ্রে চলত। ঝড়
সাইক্লোন, জলোচ্ছ্বাস, নানান বিপদের আশঙ্কা থাকলেও জাহাজের তাই অনেক নাবিকই নাকি চিন্তাগ্রস্ত জাহাজে, যাতে তারা সবের সঙ্গে লড়াই করে জাহাজকে রক্ষা করতে পারে। একটা সময় তার সেই সব জাহাজ ব্যবহারের অনুপযোগী হয়ে গেলেও তো ভেঙে অন্য জাহাজে ব্যবহার করা হতো এবং এইভাবে চীন স্থানান্তরিত হতো। এখানে কিছু লঞ্চ তাই হঠাৎই কিছু অত্যন্ত চীন দেখা যায়, যদিও তারা কারো কোনো ক্ষতি করে না। অনেকে বলে আগত অনেক বিপদ থেকে নাকি মানুষের অজান্তে লঞ্চের যাত্রীদের তারা রক্ষা করে। সত্যিকারের গা ছমছমে পরিবেশ বোধ হয়। এটাকে বলে সবাই বিস্তারিত একে পর দিকে তাকিয়ে রইল। আমার দোকান দিয়ে যেন গরম ভাব বের হতে লাগলো। ঢাকার প্রায় কাছে চলে এসেছে লঞ্চটি। সেই বৃদ্ধ লোকটা এগিয়ে এসে আবার আমাদের উঠতে বললেন। চাদরটা আর ফাঁকা খাঁচাটা স্পর্শ করে কয়েকটা সুরা আর ধোয়া পড়লেন। এরপর বলে এগুলো পানিতে ফেলে দাও। ভালো যদি সত্যই ওটা চীন হয়ে থাকে, আশেপাশের কেউ আপত্তি তুলুন। আমার কেন খারাপ লাগছিল, মনে হচ্ছিল সেই চীনটা ভেতরে অজানা রহস্য লুকিয়ে আছে। এইগুলো নিজের সাথে করে নিয়ে যাওয়া এক অদ্ভুত হঠাৎ মনে উদয় হলো, কিন্তু সাহসে তেমন এগোতে পারলাম না। এগুলো যদি এখন আমার সাথে থাকে তাহলে এত অজানা আতঙ্কেই হয়তো আমার সমস্ত বদলো পেয়ে যাবে। তাদের কথা মতো ফেলে দেওয়া ভালো। বৃদ্ধ লোকটা চাদর আর খাঁচা আমার হাতে তুলে দিলেন। আমি ধীরে ধীরে লঞ্চের কিনারে চলে এলাম। উত্তেজনায় আমার হাত পা কাঁপছে প্রচণ্ডভাবে। পানি আমার টানছে, ইচ্ছা করছে এগুলোর সাথে নিজেকেও ফেলে দেবে। এই অজানা অপরিচিত পানির জগতে মুহূর্তে ভেবে খাঁচা আর চাদর পানিতে ছুঁড়ে ফেলে দিলাম। ধীরে ধীরে এগিয়ে গেলাম। আরও কিনারায় পানিতে ঝাঁপিয়ে পড়ার অদ্ভুত এক ইচ্ছা আমার শরীরটাকে সামনে ঝুঁকিয়ে দিল। পেছনে কয়েকজন হয়তো আমার উদ্যুক্ত পদক্ষেপ অনুমান করতে পেরেছিল। দ্রুত একজন ছুটে এসে আমার হাত ধপ করে ধরে একটা লঞ্চের ভেতরে দিয়ে নিয়ে এলো। আমার মাথা ঘুরছিল, প্রচণ্ড ক্লান্তিতে চোখ মুছে ফেললাম, হয়তো সাথে সাথে জ্ঞান হারালাম। লোকগুলো আমার জ্ঞান ফেরালো। ভালোই সেবার বাড়ি ফিরতে পেরেছিলাম। এরপর অনেক বছর কেটে গেছে, তবুও সেই সন্ধ্যার কথা মনে হলে মনটা এক অজানা রোমাঞ্চে আজও ভরে ওঠে। কোনো অদ্ভুত রঙের পাখি দেখলে সমস্ত শরীর ছুটে পালানোর প্রেরণা বিলবিল করতে থাকে। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমরা নতুন আরেকটা ভিডিও বা গল্প নিয়ে আসছি, তো সেটা শুরু করার আগে অবশ্যই আমাদের কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। প্রতি রাতে লোকটাকে আমি আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখি। স্বপ্নে লোকটাকে আমি চিনতে পারি না। অন্ধকারে ঢাকা পড়ে থাকে তার চেহারা, কিন্তু তবু বুঝতে পারি সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি ধরফর করে উঠে বসি। বিছানার পাশে রাখা টেবিল ক্যাম্পাসের দেখি রাত 3টে বাজে। প্রত্যেক দিন রাত 3টে বাজতেই এই স্বপ্নটা দেখি আমি। আমার ভয় হয়, ভীষণ ভয় হয়। পাশে শুয়ে থাকা শাহেদকে ডেকে তুলি আমি। শাহেদ ঘুম থেকে উঠে বিরক্তিত নিয়ে এরপর কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে বলে, আবার দেখছো স্বপ্নটা? স্বপ্ন তো শুধু স্বপ্নই, ভয় পাবার তো কিছুই নেই। এক স্বপ্ন, তবে প্রতিদিন কেন দেখি? তাও একই সময়ে সারাদিন এই স্বপ্নটা নিয়েই চিন্তা করে, তাই স্বপ্নটা বারবার দেখো। আর একই সময় দিয়া, এটা তো তোমাকে অন্য কার বলছি। আমাদের শরীরটা ঘড়ির মতো, যে যখন কিছুতেই অসম্ভব ততবার সেই কাজটাই করতে থাকে। তোমার অভ্যাস পড়ে গেছে 3টার দিকে ওঠার, তাই তুমি 3টার দিকেই ওঠো। ওঠার আগে জাপিট আই মুভ কমেন্ট হয় তোমার। সেই রেস্ট জি স্বপ্নটা দেখো। এখানে অলৌকিক বা আধ্যাত্মিক ভৌতিক কিছু নেই। আমার খুব ভালো লাগে শাহেদের কথা শুনতে। প্রতিদিন একই কথা শুনি, তবু আমার আবার শোনা চাই, নইলে আমার ভয় কাটে না। আমি এরপর শাহেদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। শাহেদও তার 2 হাত প্রসারিত করে আমাকে টেনে নেয় ওর বুকের কাছে। আমি ছোট্ট বাচ্চার মতো গুটি সুটি মেরে তার 2 হাতের ভেতর ঢুকে পড়ি।
শাহেদ তার নাম ডুবিয়ে দেয় আমার চুলে। আমার ভয়টা কাটতে থাকে ধীরে ধীরে। শাহেদের সাথে আমার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে, অথচ বিয়ের 1 সপ্তাহের ভেতরেই আমরা একজন আরেকজনের এত আপন হয়ে গেলাম। দেখতেই বিয়ে কেউ বিশ্বাস করতো না। আমাদের পরিচয় মাত্র কয়েক দিনের। ও নিপাট ভদ্রলোক, কেয়ারিং। একটা মেয়ে আদর্শ স্বামী হিসেবে যেমনটি চাই ও ঠিক তেমনটাই। আমার মাঝে মাঝে মনে হয় আরো আগে কেন দেখা হলো না ওর সাথে। তবে এই ছোট জীবনের আরো কয়েকটা দিন বেশি কাটতে পারতাম ওর সাথে। শাহেদ কথাটা শুনলেই হো হো করে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, দিয়া তুমি পাগল। আমি মুগ্ধ হয়ে ওর হাসি দেখি। একজন মানুষের হাসি এত সুন্দর হয় কিভাবে? আমাদের সম্পর্কে কেবল আমার স্বপ্নের সমস্যাটাই কাটার মতো বৃদ্ধা। শাহেদ সেই দিন ওর এক বন্ধুর কাছে আমাকে নিয়ে গিয়েছিল। তিনি সাইকোলজিস্ট, বেশ হাসি খুশি মানুষ। হাসতেই হাসতেই বলল, শাহেদ কি আপনাকে খুব চিন্তায় রাখা যাচ্ছে ভাবি? এমন উল্টাপাল্টা স্বপ্ন দেখতে থাকেন যে? না তো ভাই, যাই হোক কিছু ওষুধ লিখে দিয়েছি আপনাকে, নিয়মিত খাবেন। এসব স্বপ্ন আর দেখতে হবে না। আমি নিয়মিত ওষুধ খাওয়া শুরু করি। আমার স্বপ্নের সমস্যাটাও কেটে যায় ধীরে ধীরে। আমার সুস্থ হয়ে ওঠার শাহেদ খুব খুশি হয়। ওর খুশি আরো বাড়িয়ে দিতেই বুঝি ওর মালয়েশিয়ার ট্রেনিংয়ের টিচারিং আসে। 1 মাসের ডেটিংয়ে যাবার আগের দিন ওর ভীষণ মন খারাপ। আমাকে বলে, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এতটা খারাপ লাগবে এতদিন বুঝিনি। আজ এত খারাপ লাগছে কেন? আমি মুচকি হেসে বলি, তুমি একটা পাগল। হ্যাঁ, তোমার সাথে থাকতে থাকতে পাগল হয়ে গেছি। আগে ভালো ছিলাম। শাহেদ মাঝে মাঝে আমাকে উনি বনে ডাকত। আমার শুনতে ভালো লাগে। এয়ারপোর্টে ওকে যখন উঠিয়ে দিতে গিয়েছি, ওর চোখে তখন পানি। কাঁদো কাঁদো গলায় বলল, উনি খুব খারাপ লাগছে। আমিও চোখের পানি মুছে বললাম, ফোনে প্রথমে উনি বলে, না ডাকলে আমি কিন্তু কথাই বলবো না। শাহেদ চলে গেল। সেই দিন রাতে বাড়িতে আমি একা। মা অনেকবার ফোন করে বলেছিল বাড়ি যেতে, আমি যাইনি। শাশুড়ি মাও ফোন করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন এসে থাকবে কিনা আমার সাথে। আমি না করে দিলাম। আম্মা এমনি অসুস্থ, শুধু শুধু কি দরকার এত কষ্ট করবার। রাত 12টা বাজতেই আমি দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়লাম। ঘুম আসেছিল না। রাতে 2:45 সে সময় আমি দরজা খুলবার শব্দ পেলাম। কেউ ঢুকেছে আমার ফ্ল্যাটে। আমি নিঃশ্বাস আটকে পড়ে রইলাম। আমার বেডরুমের দরজা লক খুললো ধীরে ধীরে। এরপর এক ধৈর্য মানুষ ছায়ার মতো নিঃশব্দে ঢুকে পড়লো রুমে। ধীরে ধীরে এসে এগিয়ে আসতে লাগলো। আমার বিছানার কাছে, বিছানার পাশে এসে দাঁড়ালো। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইলো আমার দিকে। স্বপ্নে লোকটিকে যেভাবে তাকিয়ে থাকতে দেখতাম, ঠিক সেভাবে। স্বপ্ন লোকটার চেহারা আমি দেখতে পেতাম না, বাস্তবে দেখলাম। শাহেদ জানালা দিয়ে আসা পায়ের ফ্ল্যাটের আলোয় পরিচিত মুখটাকে দেখেও আমার ভীষণ অচেনা লাগলো। কি হিংসে চেহারা ফুটে উঠেছে ওর মুখে। আমি শুধু জিজ্ঞেস করলাম, কেন? তোমাকে আর ভালো লাগে না বুনি? আমার অফিসের অরুণিমা তোমার থেকেও অনেক সুন্দর। তোমাকে ছাড়তে পারলেই শুধু ওর সাথে থাকতে পারবো। আমি কান্না আটকে বললাম, তবে ছেড়ে দিতে? আরে বোকা নাকি? তোমাকে ছাড়লে বিয়ের কাবিনের 20 লাখ টাকা যে হ্যাপা, সেটাকে সামলাবে। তারপর তোমার বাপের সম্পত্তিটাও তো পাবো না। তুমি মরলেই সব আসবে আমার হাতে। বাপের একমাত্র মেয়েকে বিয়ে করে এই মজা। আমার মনটা ঘৃণায় ভরে গেল। একটা কথাও বলতে পারলাম না। শাহেদ বিছানা থেকে বালিশ উঠিয়ে নিতে নিতে বলল, বুদ্ধিটা অরুণিমাই দিয়েছিল। আমার বদলে আরেকজন চলে গেছে ট্রেনিং, কিন্তু কাগজে কলমে নাম আছে আমার। সো খুব সুন্দর একটা অ্যালিবাই পাওয়া গেল। তোমার মারা যাওয়ার খবর শুনে কাল আসবো ঢাকায়, মানে আমার বদলিটা আসবে। এরপর কিছুদিন মায়াকান্না কাঁদবো। পরিবার আমাকে আবার দ্বিতীয় বিয়ের চাপ দিবে। আমি না না করবো। শেষমেশ পরিবারের চাপে রাজি হব। অরুণিমা তখন ভালো মানুষের মতো এগিয়ে আসবে, আমার দায়িত্ব নেবে। সারা জীবন একসাথে সুখে থাকবো আমরা।
সত্যি সুন্দর প্ল্যান, তাই না? আমি ঘৃণা ভরে তাকালাম শাহেদের দিকে। শাহেদ বলে চলল, এই প্ল্যানের ভাইটাল সমস্যা এখন তুমি। তুমি মরে গেলে প্ল্যানটা সার্থক হবে। আমি তরতর করে এগিয়ে যাব, কোনো চিন্তা করব না, বেশি কষ্ট দিব না, শুধু একটু বিশ্বাসটা আটকাতে হবে, ঠিক আছে? শাহেদ এগোতে লাগলো আমার দিকে। আমি চিৎকার করতে চাইলাম কিন্তু পারলাম না, গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শেষে কেবল আমি শাহেদের মুখটা দেখলাম, জি সিংহের মতো ভরা, মুখটা বুঝে আছে আমার দিকে। আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন সকাল অনেকগুলো হয়েছে। দ্বিতীয় দিন মুখ বুঝে আছে আমার দিকে। আমার মাথাটা ভেজা ভেজা লাগছে, কে যেন পানি ঢালছে মাথায়। মাথা ভারী ভারী লাগছে। উঠে বসলাম। ঘর ভর্তি মানুষ গিজগিজ করছে, সবাই আমার আত্মীয় স্বজন। এরা সবাই বাসায় এসেছে কেন? রাতের কথাটা তখনই মনে পড়লো। শাহেদ দৌড়িয়ে এসে ততক্ষণে দুহাতে আমার কাঁধ ধরে বলল, দিয়া তুমি ঠিক আছো? আমি ভয় পাওয়া চোখে শাহেদের দিকে তাকালাম। আমার শাশুড়ি মামা তখন শাহেদের কান মুচড়ে ধরলেন। তিনি চিৎকার করতে বললেন, বদ, এরপরও কি কেউ ঠিক আছে? ট্রেনিং ক্লাসে হচ্ছে, সোজা করে বল কি হলো। এসেছে বউ চমকে দিতে, মেয়েটা যদি ভয়ে মরে যেত তাইলে কি করতি? শাহেদ কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে। আমি ততক্ষণে বুঝতে পেরেছি ব্যাপারটা। রাগে গা জ্বলে যাচ্ছে। এতজন আত্মীয় স্বজনের মাঝেও নিজেকে সামলাতে পারলাম না। চিৎকার করে বলে ফেললাম, তুমি একটা পাগল। শাহেদ গোমরা মুখে বলল, আগে ছিলাম না, তোমার সাথে থাকতে থাকতে পাগল হয়ে গেছি। লেখিকা শোয়েব বাসার। তো আজকের গল্প আমরা এখানে শেষ করব এবং দেখা হবে পরের ভিডিওতে। এবং গল্প ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।